আসসালামু আলাইকুম। আগামী পরশু তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা। অনেক প্রত্যাশা নিয়ে আছো যে স্কুল অফ এক্সেলেন্সের ক্লাস কখন আসবে, একটা সাজেশন পাবো বা একটু গাইডলাইন পাবো কিভাবে লেখাপড়া করবো লাস্ট 2 দিনে। এজন্য এই ক্লাসটা আমরা এই ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ আনসার করব। সিকিউ নিয়ে বেশ কিছু ক্লাস আমাদের পেজে আছে, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই করবে। সিকিউ নিয়ে কোনো কিছু ছিল না, যে কারণে আমরা এই ক্লাসে অবশ্যই সিকিউ নিয়ে আলোচনা করবো। আর একটা ম্যাথ সলভের ক্লাস দেওয়ার ট্রাই করবো, বাট এই ক্লাসটা হবে এমসিকিউ এর। আচ্ছা, তো এমসিকিউ এর যে বিষয়টা তোমাদেরকে বলি, যে দেখো অর্থনীতি এমন যে অনেক ক্রিয়েটিভ কিছু তৈরি করে দেওয়া যায়। একটা ম্যাথ এটা টিচার চাইলে তৈরি করে দিতে পারেন, তো হুবহু তুমি কমন পাবে ম্যাথমেটিক্স এমসিকিউ এর মধ্যে বা সিকিউ এর মধ্যে। এই পরিকল্পনা না করে পরিকল্পনা করো যে তুমি যাতে আনসার করতে পারো, তোমার বেসিক যাতে ক্লিয়ার থাকে, তুমি যাতে আনসার করতে পারো, এটা হবে তোমার একদমই মূল বিষয়, মানে তোমার প্রিপারেশন নেওয়ার মূল বিষয়। আচ্ছা, তো তোমরা জানো যে অর্থনীতিতে কি হয়, 30টা করে এমসিকিউ থাকে। তো আমরা এখানে 2 সেট এমসিকিউ সেট করেছি, 30-60টা সলভ করবো, এবং এমন এমসিকিউ যে ধরনের এমসিকিউ তোমার কি আসবে, এইচএসসি পরীক্ষাতে আসবে। তো আমরা দেখা ট্রাই করি সেট 1 এবং সেট 1 এর প্রথম কোশ্চেন। এবং তোমরা এই টপিকগুলো একটু খেয়াল করবা যে কোন ধরনের কোশ্চেন আমি এখানে রাখতেছি। এই ধরনের টপিকগুলো তুমি বেশি ফোকাস করবা লাস্ট 2 দিনে, দেখবা এর মধ্য থেকে কোশ্চেন আসবে। বেসিক ক্লিয়ার রাখো, সবগুলো পারবে। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে কে অভিহিত করেছেন? তাহলে দেখো অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন উক্তি। আচ্ছা, তো প্রথমে আছে এল রবিন্স বা লিওনেল রবিন্স, তিনি বলেছেন অর্থনীতি হচ্ছে স্বল্পতার বিজ্ঞান। তাহলে এটা হচ্ছে না। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেছেন অ্যাডাম স্মিথ। তার মানে সঠিক উত্তর হচ্ছে কে? সঠিক উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ, অপশন ডি কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে। তাহলে যে বিভিন্ন অর্থনীতিবিদের যে সংজ্ঞা টঙ্গা এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলতেছে জি বিন্দু দ্বারা প্রকাশ পায়। তো জি বিন্দু কোনটা? জি বিন্দু হচ্ছে ঠিক এটা, এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, রাইট? তো এই যে একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি রেখা, তো এই জি বিন্দু দ্বারা কি প্রকাশ পাচ্ছে? আচ্ছা, তো এইখানে আসলে হচ্ছে তোমার পুরা এমসিকিউটা অপশনটা, মানে ওই যে তোমার এ বি সি এই তিনটা একটু মিসিং আছে, তো আমি একটু আলোচনা করে দিচ্ছি, সরি এটা মিসিং থাকার জন্য। ওকে, তো এইখানে যে বিষয়গুলো আছে জি বিন্দু দ্বারা কি প্রকাশ পায়, মানে যে তিনটা যে বিষয়, সেই তিনটা বিষয় এখানে টাইপার যিনি তিনি মিস করেছেন, তো আমি এখানে কারেকশন করে দিচ্ছি। দেখো, তো জি বিন্দু দ্বারা প্রকাশ পাচ্ছে এইটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের অর্জনযোগ্য অঞ্চল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। আচ্ছা, এটা প্রকাশ পাচ্ছে। ওকে, তারপরে আরেকটা প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে অদক্ষ, ও সরি, এটা অর্জনযোগ্য না, এটা হচ্ছে অর্জনযোগ্য। ঠিক আছে, এটা হচ্ছে অর্জনযোগ্য। অর্জনযোগ্য হচ্ছে যে কোনো বাইরের বিন্দু, ধরো এই যে বাইরের একটা বিন্দু, এটা হচ্ছে অর্জনযোগ্য, এটা হচ্ছে অর্জনযোগ্য। ঠিক আছে, আর ভিতরে হলে সেটা অর্জনযোগ্য, এবং সেটা অদক্ষ উৎপাদন। কেন অদক্ষ উৎপাদন? কারণ তোমার এখানে উৎপাদন করতে হবে, এই যে বিন্দু, এই যে রেখা আছে, এই রেখা বরাবর উৎপাদন করতে হবে। এই রেখার ভিতরে উৎপাদন করতে গেলে সেটা অদক্ষ, বাইরে করতে গেলে সেটা অর্জনযোগ্য। তাহলে এখানে প্রকাশ পাচ্ছে কি কি? প্রকাশ পাচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, প্রকাশ পাচ্ছে অদক্ষ উৎপাদন। এখানে এমসিকিউ এর একটু ত্রুটি আছে, যে কারণে হচ্ছে আমি এখানে এক্সাক্ট দাগাইতে পারতেছি না, বাট এই যে দুইটা অপশনে থাকবে সেটা হবে কারেক্ট আনসার। 3 নম্বর কোশ্চেন, ইজমা ইসলামী আইনের কততম উৎস? দেখো, যে অর্থব্যবস্থাগুলো পড়েছি, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী, তার মধ্যে ইসলামী অর্থব্যবস্থা ছিল, এবং ইসলামী অর্থব্যবস্থায় লেখা ছিল যে ইসলামী অর্থব্যবস্থা নিয়ন্ত্রিত হয় মূলত ইসলামের যে শরিয়ার যে উৎসগুলো সেগুলো থেকে। তো শরিয়ার উৎস 4টা, একটা হচ্ছে তোমার কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা। তাহলে ইজমা হচ্ছে তৃতীয়, তাই না? এটা হচ্ছে তৃতীয় উৎস, অর্থাৎ যেহেতু শরিয়ার উৎসের তৃতীয় অবস্থানে আছে ইজমা, তো ইসলামী আইনের এটা তৃতীয় উৎস হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে দেখো 4টা চিত্র দেওয়া আছে, এবং এই 4টা চিত্র থেকে একটা তোমাকে পিক করতে হবে। কোশ্চেনে বলতেছে মোট উপযোগ নিচের কোন চিত্রটিতে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়? আচ্ছা, তো মোট উপযোগের ইংরেজিতে আমরা কি বলি? টোটাল ইউটিলিটি, টিইউ রেখা। তো টিইউ রেখা নরমালি হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো কোন চিত্রতে ক্রমহ্রাসমান হারে আছে? এইটা যে উপরের দিকে উঠতেছে একদম প্যারালাল ভাবে, এটা সমানুপাতিক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমানুপাতিক। এক লাইনে ধরতেছে না, আমি জাস্ট 2 লাইনে লিখলাম, সমানুপাতিক হারে এটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এটা দেখো কি হচ্ছে? এটা ক্রমবর্ধমান, ক্রমেই বেড়ে যাচ্ছে। এইদিকে অল্প বাড়তেছিল, ধীরে ধীরে প্রচুর বাড়তেছে এটা। তাহলে এটা ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। ঠিক আছে, ওকে। এটা কি হচ্ছে? এটা বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, এটা দেখো বৃদ্ধির কোনো হার নেই। তাহলে এটা হচ্ছে তোমার তোমার শূন্য। ঠিক আছে, এখানে হচ্ছে শূন্য, অর্থাৎ যত, সরি, এটা হচ্ছে অসীম, অসীম বা শূন্য, তুমি যেটা কল্পনা করে নিতে পারো। কারণ দেখো এইখানে তোমার হচ্ছে, সরি, এটা শূন্য বলা ভুল হবে, এটা অসীমই বলতে হবে, নট শূন্য। আচ্ছা, এটা কারেকশন করে দিই। দেখো, এটা হচ্ছে অসীম। অসীম কেন? তার কারণ এই যে আমাদের যে মোট উপযোগ, এই মোট উপযোগ উপরের দিকে যখন যাবে, সেটা হচ্ছে তোমার দামের পরিবর্তনের সাপেক্ষে। ঠিক আছে, তো এই দিকে দেখো দামের কোনো পরিবর্তন হচ্ছে না, বা ভোগের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে উপযোগ যেহেতু ভোগের সাথে, তো এই দিকে যত বৃদ্ধি পাচ্ছে তার মানে সেটা অসীম আকারে বৃদ্ধি পাচ্ছে। বাট এইটা থেকে দেখো কি হচ্ছে, এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, বাট এইখানে এসে সর্বোচ্চ হওয়ার পরে সেটা কমে যাচ্ছে। এটাকেই বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ঠিক আছে, তাহলে এইখানে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন খ।
আচ্ছা 5 নম্বর কোশ্চেন, একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণে বলতেছে i ইজ ইকুয়াল টু ফাংশন i ইজ ইকুয়াল টু 25 মাইনাস 5i। তাহলে আমরা সহজে আমরা যদি এটা লিখি, এখানে দেখো ফাংশন i ইজ ইকুয়াল টু 25 মাইনাস 5i এভাবে লিখতে পারি। এখানে i এবং ফাংশন i একই, সিমিলার অর্থে যে কোনো একটা লেখা যাবে। একটা বিনিয়োগ অপেক্ষকের কথা বলছে। এখানে 5 কি, মানে এই যে 5, এই 5 এখানে কি অর্থে নির্দেশিত হচ্ছে এটা তোমাকে বলতেছে। তো যে কোনো অপেক্ষক তুমি কিভাবে ডিটারমিন করবে আমি তোমাকে একটু দেখিয়ে দিই, দেখো তাহলে সব অপেক্ষক তুমি আনসার করতে পারবা। আমি ধরলাম যে কিউ অফ ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস, আমি মাইনাসই দিচ্ছি। প্লাসও থাকতে পারে, তোমার হচ্ছে যোগানের ক্ষেত্রে প্লাস থাকবে, তারপর হচ্ছে তোমার এই যে ডিমান্ডের ক্ষেত্রে বা চাহিদার ক্ষেত্রে মাইনাস থাকবে। তার কারণ আছে অবশ্যই, সিকিউ ক্লাসগুলোতে আলোচনা করেছি, খেয়াল করে দেখবা। তো এইখানে কোনটার নাম কি সেটা তোমাকে আমি বলি। প্রথমে যেটা থাকে, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, ওকে। প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় পরামিতি, ঠিক আছে, এটাকে বলা হয় পরামিতি, ওকে। তারপর একটা চিহ্ন থাকবে, সেটা প্লাস অথবা মাইনাস। তারপরে যেটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে ঢাল, সেটাকে বলা হবে কি ঢাল। এবং শেষে যেটা থাকবে সেটাকে বলা হবে সহগ, ঢালের সহগ, ঠিক আছে। তাহলে পরামিতি একটা, ঢাল একটা এবং তার সহগ একটা। তো চিহ্ন যাই থাকুক, শেষে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি সহগ, ঠিক আছে। তো এখানে 5 কি, তো 5i, এখানে 5 তাহলে কি হবে দেখো, সুদের হার, ধ্রুবক, সহগ নাকি ছেদক। তাহলে এইখানে দেখো, এখানে তোমার 5 হতে পারতো ঢাল, তো এটা যেহেতু ঢাল অপশন নাই, তার মানে নিশ্চয়ই ঢাল হচ্ছে এটা এবং এটা হচ্ছে তার সহগ। তো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে হচ্ছে এখানে সহগ, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ। কোন দ্রব্যের দাম 10% হ্রাসের ফলে যদি ওই দ্রব্যের চাহিদা 5% বৃদ্ধি পায়, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কত? যখন শতাংশ দেওয়া থাকবে, খুবই সহজ, নির্ভরশীলটা উপরে দিবা এবং স্বাধীনটা হচ্ছে উপরে দিবা এবং নির্ভরশীলটা নিচে দিবা, তাহলে তোমার ভাগ করে যা ভাগফল আসবে সেটা উত্তর। তো এখানে দেখো চাহিদা 5%, তো চাহিদা কি নির্ভরশীল না? চাহিদা হচ্ছে নির্ভরশীল। আচ্ছা, আর এই যে দ্রব্যের দাম, দাম হচ্ছে কি স্বাধীন, এটা হচ্ছে স্বাধীন চলক। দ্রব্যের দাম স্বাধীন চলক আর এটা হচ্ছে নির্ভরশীল চলক। তাহলে নির্ভরশীল চলকের উপরে থাকবে এবং স্বাধীন চলক কি থাকবে? নিচে থাকবে। তাহলে 5কে তুমি 10 দিয়ে ভাগ করো, কত হয়? 0.5 হয়। তাহলে 0.5% হচ্ছে এখানে আনসার। খুবই সহজ, অপশন কতে আছে 0.5, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেনে দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে বলতেছে যে চিত্রে অতি দীর্ঘকালীন যোগান রেখা কোনটি? তো আমরা জানি যে স্বল্পকালে কি হয়, স্বল্পকালে যোগান পরিবর্তনশীল না, দীর্ঘকালে যোগান পরিবর্তন করা যায়। এবং অতি দীর্ঘকালে যোগান কি করা যায়? অতি দীর্ঘকালে যোগান অসীম পরিবর্তন করা যায়। তো এখানে অসীম যোগান রেখা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। তো ভূমি অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে S4, তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে এটা S4, রাইট। তাহলে 7-এর উত্তর হচ্ছে অপশন ঘ। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির ক্ষেত্রে অনুমিত শর্তগুলো হলো পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, ঠিক আছে। তার মানে আমরা যে উৎপাদন করব এখানে ভূমি বা শ্রম, এইগুলার যে হচ্ছে অনুপাত, এগুলো তো পরিবর্তন করা যায়। তো বিধির ক্ষেত্রে অনুমিত শর্তগুলো কি কি? অপশনে দেওয়া প্রতি একক শ্রম সমজাতীয়, ইয়েস সমজাতীয় হতে হবে। উৎপাদন কৌশল পরিবর্তিত না, উৎপাদন কৌশল পরিবর্তন করা যাবে না। অর্থাৎ তোমার হচ্ছে শ্রম নিবিড় নাকি হচ্ছে মূলধন নিবিড়, এটা ফিক্সড রাখতে হবে। এবং স্বল্পকালীন সময় বিবেচ্য, ইটস ট্রু। স্বল্পকালীন না হলে সেটা হচ্ছে তুমি একটা পরিবর্তন করবা কিভাবে, দীর্ঘকালে দুইটাই পরিবর্তন হতো। তো হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি হচ্ছে যে কোনো একটা পরিবর্তনশীল, তার মানে সেটা স্বল্পকাল, দীর্ঘকাল না। তো 1 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন এটা হচ্ছে খ, এটা গ, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 9 নম্বরের জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে যে একটি কারখানায় উৎপাদন শূন্য থাকা অবস্থায় মোট ব্যয় হয় 200 টাকা। উক্ত কারখানায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় একক দ্রব্য উৎপাদনে মোট ব্যয় যথাক্রমে 220 টাকা, 230 টাকা এবং 270 টাকা। তাহলে এই যে উৎপাদন না হওয়ার আগে 200 টাকা হচ্ছে আমাদের এখানে ব্যয়, তার মানে এটা হচ্ছে আমাদের স্থির ব্যয়, মোট স্থির ব্যয়। আমি জাস্ট এখানে স্থির ব্যয় লিখলাম, আর এইখানে এগুলো হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ স্থির এবং পরিবর্তনশীল মিলে এটা হচ্ছে। তো উদ্দীপক অনুযায়ী মোট পরিবর্তনশীল ব্যয় কত? তো দেখো এটা হচ্ছে আমাদের মোট ব্যয়, টোটাল মোট ব্যয় শেষে দাঁড়াচ্ছে 270 আর স্থির হচ্ছে 200। তাহলে 270 থেকে 200 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 70 হবে। তার মানে আমাদের এখানে মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 70 টাকা, সহজ হিসাব এটা। উক্ত কারখানায় দুটি দ্রব্যের গড় স্থির ব্যয় 100। তো দেখো এখানে গড় স্থির ব্যয় হচ্ছে 200, তো দুইটি দ্রব্যের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে 200 ভাগ 2, তো 100 হবে, কারেক্ট। তৃতীয় একক দ্রব্যের ক্ষেত্রে এসি বড় এমসি ছোট, এটা হয় কিনা আমরা দেখি। তৃতীয় একক দ্রব্য কত আছে? 270। আচ্ছা 270, তো দেখো এটা আমাদের মোট। তাহলে আমরা যদি এখান থেকে স্থিরটা বাদ দিয়ে দিই, কারণ আমাদের এসি বা এমসি এগুলো স্বল্পকাল হিসাব করা হচ্ছে এখানে, তো এখানে যদি আমরা হচ্ছে বাদ দিয়ে দিই 70 থাকে, ঠিক আছে, 70 থাকে এবং আগেরগুলো তাহলে কত? এটা 30, এটা 20, ঠিক আছে। তাহলে 20, 30, 70 এটা হচ্ছে আমাদের স্বল্পকালীন পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। আচ্ছা হলো সেটা। তো এখন এখানে আমরা এসি কিভাবে বের করব? এসি হচ্ছে এভারেজ কস্ট, গড় ব্যয়। তাহলে এটার গড় হচ্ছে প্রথম, যেহেতু এটা, তাহলে 1 দিয়ে ভাগ করলে 20 হয়, এটা 2 দিয়ে ভাগ করলে 15 হয় এবং এটা আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে অ্যারাউন্ড 23 মতো হবে, ঠিক আছে, 23.33 এমন আসবে। আচ্ছা এবার আমরা যদি এমসি বের করার ট্রাই করি, এমসি তে কি করতে হয়? প্রথমটা রেখে দিতে হয় এবং তারপর বা তোমার পরেরটা দিয়ে উপরেরটা বিয়োগ করতে হয়। তো 30 বিয়োগ হচ্ছে 20, তার মানে এটা থাকে 10 এবং 70 বিয়োগ হচ্ছে 30, তার মানে হচ্ছে কত? 40। তার মানে দেখো এখানে এমসি বড়,
এমসি বড় এবং এসি ছোট, কিন্তু এখানে বলতেছে এমসি ছোট, তার মানে কি হলো, এটা সমীকরণ মিললো না, এটা বাদ। আচ্ছা, এসি রেখার আকৃতি ইউ আকৃতির, তোমার এসি রেখা স্বল্পকালে সবসময় ইউ আকৃতির হয়, এটাই নিয়ম, ঠিক আছে, এবং দীর্ঘকালে গিয়ে সেটা এনভালভ বা খাম আকৃতির হয়, তার মানে এটা কারেক্ট। তো 1 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন দেখি, ফার্মের স্বাধীন আচরণের পরিবর্তে গোষ্ঠীগত আচরণ পরিলক্ষিত হয় কোন বাজারে? ডুওপলি বাজারে, একচেটিয়া অলিগোপলি, নাকি একচেটিয়া প্রতিযোগিতামূলক, মানে স্বল্পের মধ্যে প্রতিযোগিতা, মুষ্টিমেয় কিছু বিক্রেতা যখন একই পণ্য বিক্রি করে সেটা এখানে বলি অলিগোপলি বাজার, এবং এইখানে মূলত এই গোষ্ঠীগত আচরণ পরিলক্ষিত হয়। অপশন গ কারেক্ট আনসার। বায়োল্যাটারাল মনোপলি বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কত থাকে? বায়োল্যাটারাল শব্দের অর্থ হচ্ছে দ্বিপাক্ষিক, দেখছো, মানে দ্বিপাক্ষিক মনোপলি বাজার বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, এটা আমরা পড়েছি। দ্বিপাক্ষিক আর মনোপলি হচ্ছে একচেটিয়া, তো দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার আমরা পড়েছি, বাট বায়োল্যাটারাল মনোপলি এই নামটা অনেকে আমরা নতুন শুনছি, তো এমন ইংরেজি টার্ম দিলেও তোমাকে একটু বুঝে নিতে হবে। তো দ্বিপাক্ষিক মানে দুই দিকেই, একচেটিয়া মানে দুই দিকেই একজন, অর্থাৎ একজন ক্রেতা থাকবে একজন বিক্রেতা থাকবে, তো একজন বিক্রেতা একজন ক্রেতা, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। একটা চিত্র দেওয়া, 13-14 আনসার করবো এটা দিয়ে আমরা। উদ্দীপক অনুযায়ী ফার্মের ক্ষতির পরিমাণ কত? খুব সহজে বের করা ট্রাই করি, দেখো এটা হচ্ছে এ আর রেখা, তো এটা যদি এ আর রেখা হয় তাহলে 25 হচ্ছে আমাদের এ আর এর মান, এবং এ আর মানে তো পি, এটা আমরা জানি, তাহলে পি এর মান হচ্ছে 25 এবং কিউ হচ্ছে 50, তাহলে 25 এবং 50 তুমি যদি গুণ করা হবে 1250, আমি একবারে মানে মনে মনে গুণটা করে ফেলা যায়, তোমরা মনে মনে না করতে হলে ক্যালকুলেটর চাপতে পারো, 12 এবং 25 সরি 5 25 হচ্ছে 125, আর সেটা শূন্যটা জাস্ট বসাই দাও, এইভাবে সহজে গুণটা করে নিলাম। আচ্ছা, এবং এসি রেখা দেখো এখান দিয়ে গেছে, তার মানে এসি হচ্ছে 30, এটা হচ্ছে এসি, এবং কিউ হচ্ছে এটা, তো এসি গুণ কিউ, এটাতে আমরা মোট ব্যয় বের করি, তো 30 এবং 50 যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে কত? 1500, কারণ 3 5 15 এবং 2 0 1500, তাহলে ব্যয় বেশি আয় কম, বিয়োগ করি আমরা, তো 1500 থেকে 1250 বিয়োগ করলে 250, তার মানে আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে কত? ক্ষতির পরিমাণ হচ্ছে 250। তো এটা তো তোমার ম্যাথ না, সৃজনশীল না যে তোমাকে অনেক ব্যাখ্যা করে লিখতে হবে, এটা এমসিকিউ, তুমি যত ফাস্ট পারো আনসার বের করো তাহলেই হবে। আচ্ছা, চিত্রটিতে একচেটিয়া বাজারের ভারসাম্য দেখানো হয়েছে। আচ্ছা, এটা কি পূর্ণ প্রতিযোগিতা নাকি একচেটিয়া বাজার? একচেটিয়া বাজার, বুঝতে পারতেছো, কারণ এখানে এ আর রেখা এম আর রেখা সমান না, তার মানে একচেটিয়া বাজার। ভারসাম্য দেখানো হয়েছে, ডেফিনেটলি দেখানো হয়েছে, যে এই বিন্দু দিয়ে ভারসাম্য দেখানো হয়েছে। ওকে, এ আর রেখার ঢাল, আচ্ছা এইখানে একটা সাইন মিস হয়ে গেছে, ঠিক আছে, তো এখানে এ আর রেখার ঢাল ধরো যে বড় ধরলাম, এবং না সরি এমন না, এটা এমন হবে সাইন, যে এ আর রেখার ঢাল ছোট, এম আর রেখার ঢাল বড়। আচ্ছা দেখো এমআর রেখা কই, এই যে এমআর রেখা এখানে, এআর রেখা এখানে, তো এআর রেখা ঢাল বেশি না, কারণ এটা বেশি নিচে নামতেছে, বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে, আর এআর কম করতেছে, তার মানে এমআর এর ঢাল নিশ্চয়ই বড়, তো এটা কারেক্ট। এমসি রেখার ঢাল বড়, এসি রেখার ঢাল ছোট, এমসি রেখা এসি কে নিজ দিক থেকে উপরে গমন করেছে, তার মানে ডেফিনেটলি এমসি রেখার ঢাল বড় হয়ে যাচ্ছে, তো সঠিক উত্তর হচ্ছে কি তিনটা এখানে কারেক্ট, অপশন ঘ এখানে কারেক্ট। 15 নম্বর কোশ্চেন, কাজ করার ইচ্ছা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? শারীরিক যোগ্যতা, নৈতিক যোগ্যতা, শ্রমের বিশেষায়ন, নাকি জাতিগত গুণ? দেখো এইগুলোর উপর ডিপেন্ড করে না, কাজ করার এগুলো যোগ্যতা, মানে শারীরিক যোগ্যতা, নৈতিক যোগ্যতা, জাতিগত গুণ, এগুলো একটা ফিজিক্যাল যোগ্যতা, ঠিক আছে, বাট এখানে বলছে ইচ্ছা। ইচ্ছা কোথা থেকে আসে? ইচ্ছা আসে মন থেকে। তো কখন হচ্ছে তোমার কাজ করার ইচ্ছা মন থেকে আসবে? যখন শ্রমের বিশেষায়ন থাকবে। সেটা কেমন? ধরো যে তুমি একজন শ্রমিক, ঠিক আছে, তুমি একজন শ্রমিক, তুমি একটা প্রতিষ্ঠানে 8 ঘন্টা শ্রম দিচ্ছ, অন্য আরেকজন শ্রমিক সে দিচ্ছে প্রতিষ্ঠানে সেম 8 ঘন্টা শ্রম, বাট এই 8 ঘন্টায় তোমার প্রোডাক্টিভিটি হচ্ছে 800 এবং তার প্রোডাক্টিভিটি হচ্ছে 600, তো তোমাকে এবং তাকে যদি সমান পেমেন্ট দেওয়া হয় তাহলে কি হবে? তোমার কাজ করার কোনো ইচ্ছা থাকবে না। তো যখন বিশেষায়ন করা হবে যে তুমি হচ্ছে এ ক্যাটাগরির, ঠিক আছে, তুমি হচ্ছে এ ক্যাটাগরির আর এ হচ্ছে বি ক্যাটাগরির, তোমার স্যালারি হচ্ছে 20,000, হ্যাঁ, আর তার স্যালারি করে দিবে কত, যেহেতু প্রোডাক্টিভিটি কম, করে দিবে হচ্ছে 16,000, তখন দেখবা তোমার কাজ করার মানসিকতা থাকবে। বাট যদি দুইজনকে 20,000 দেয়, তার প্রোডাক্টিভিটি কম হওয়া সত্ত্বেও, তখন তোমার কাজ করার ইচ্ছা কমে যাবে। তো শ্রমের বিশেষায়নের উপর মূলত নির্ভর করে কাজ করার ইচ্ছা। আর্থিক মজুরি স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে, আর্থিক মজুরি স্থির থেকে দ্রব্যের দাম ধরো বেড়ে গেছে, তাহলে কি হবে? আর্থিক মজুরি কি? ধরো তুমি 20,000 টাকা স্যালারি পাও, এটা হচ্ছে তোমার আর্থিক মজুরি, হ্যাঁ, তো এখন ধরো শ্রম দাম স্তর ছিল, পণ্যের দাম স্তর ছিল হচ্ছে 20 টাকা, তাহলে তোমার প্রকৃত মজুরি ছিল 1,000 টাকা, ঠিক আছে। তো এখন যদি এমন হয় যে তোমার আগে সেই 20,000 টাকায় স্যালারি আছে, বাট এখন দাম স্তর হয়ে গেছে 40, তাহলে এটা ভাগ করে দেখা হবে 500, অর্থাৎ তোমার হচ্ছে প্রকৃত মজুরি যেটা সেটা হ্রাস পাবে, অর্থাৎ অপশন কতই আছে, প্রকৃত মজুরি হ্রাস পায়। আর্থিক মজুরি স্থির থেকে যদি দ্রব্যের দাম বাড়ে, প্রকৃত মজুরি হ্রাস পায়। রেল ইঞ্জিন, কৃষকের কাঠের লাঙল ইত্যাদি কোন ধরনের মূলধন? ভাসমান, ঘূর্ণায়মান, তারল্য, নাকি নিমজ্জিত? যখন কোনো নির্দিষ্ট মূলধন একটা নির্দিষ্ট কাজের মধ্যেই থাকে, অন্য কাজ করতে পারে না, সেটাকে বলে নিমজ্জিত মূলধন। তো এই যে রেল ইঞ্জিন, এটা যদি অন্য কোনো কাজ করতে পারবা, মানে এটা যদি ট্রাক চালাতে পারবা না, বা কৃষকের কাঠের লাঙল, এটা দিয়ে শুধু তুমি কিছুদিন চাষই করতে পারো, অন্য কিছু করতে পারবো না, এইগুলোকে বলা হয় নিমজ্জিত মূলধন, মানে একটা নির্দিষ্ট কাজের মধ্যে সে ডুবে আছে, ঠিক আছে। বাট তুমি ধরো যে ডিজেল ইঞ্জিন, যেটা এটা তুমি বিভিন্ন কাজে লাগাতে পারো, এটা তুমি সেচ ব্যবস্থার কাজে লাগাতে পারো, গাড়ি চালাতে পারো, অন্য কোনো কলকারখানা মেশিন চালাতে পারো, এগুলো ঘূর্ণায়মান, অনেক কিছুতে যায়, ঠিক আছে। তো কাঠের লাঙলের পরিবর্তে আমি যদি ধরতাম এটা ট্রাক, তো ট্রাক তুমি অনেক কাজে লাগাতে পারো, ট্রাক দিয়ে তুমি হচ্ছে ট্রাক্টর বানিয়ে ফেলতে পারো, ট্রাক দিয়ে তুমি পণ্য টানতে পারো, ট্রাক দিয়ে তুমি অনেক রকম কাজ করতে পারো, তো সেই ক্ষেত্রে তো এটা ঘূর্ণায়মান, ঠিক আছে। তো এগুলো বুঝতে পারছো। আর তারল্য মূলধন হচ্ছে শুধু টাকা, নগদ টাকা হচ্ছে তারল্য মূলধন, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে নিমজ্জিত।
18 নম্বর কোশ্চেন, মূলধনের যোগানের অভ্যন্তরীণ উৎস হলো, অভ্যন্তরীণ মানে দেশের অভ্যন্তরে, কোন উৎসগুলো দেশের অভ্যন্তরে? নিট মূলধন হয়, এটা দেশের অভ্যন্তর থেকে আসে, অতিরিক্ত কর ধার্য এটা দেশের অভ্যন্তরে, বেসরকারি সঞ্চয় এটা দেশের মধ্যে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, তিনটাই দেশের মধ্যে। আর্থসামাজিক উন্নয়নে কত সালে আশা প্রতিষ্ঠা হয়? আশা হচ্ছে একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও। তো এই আশা কত সালে প্রতিষ্ঠা হয়? 75, 78, 76 নাকি 1990 সালে? আশা প্রতিষ্ঠা হয়েছিল 1978 সালে। তো এই যে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে দেখবা বইয়ে আলোচনা আছে, অর্থনীতি প্রথম পত্রের বই, এগুলো নিয়ে তোমাকে জানতে হবে কিছুটা। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত থাকে? পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম 2 জন, সর্বাধিক 20 জন, 10 জন, 7 থেকে অসংখ্য, ন্যূনতম 2 জন, সর্বোচ্চ 50 জন। আচ্ছা, পাবলিক মানে কি? প্রাইভেটের উল্টা, তাই না? এটা হচ্ছে কি প্রাইভেটের উল্টা, প্রাইভেটের উল্টা। তো প্রাইভেটের ক্ষেত্রে যেটা হয়, এটা আনলিমিটেড পর্যন্ত মেম্বার নিতে পারে না, প্রাইভেট নিতে পারে সর্বনিম্ন 2 জন হইতে হবে, একজন হলে কখনো কোম্পানি হয় না, সর্বোচ্চ 50 পর্যন্ত। এটা হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে। বাট পাবলিকের ক্ষেত্রে কি হবে? আনলিমিটেড বাট অ্যাটলিস্ট 7 জন, আনলিমিটেড বাট অ্যাটলিস্ট 7 জন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ। যৌথ মূলধনী কারবারের সুবিধা কোনটি? ক্ষমতার কেন্দ্রীকরণ, শেয়ার হস্তান্তরযোগ্য, শেয়ারের ফটকা কারবার নাকি গোপনীয়তা? যৌথ মূলধনী মানে ধরো যে তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা সমিতির মাধ্যমে তুমি একটা কোনো মূলধনী কার্যক্রম পরিচালনা করলা, এখানে সহজে শেয়ার হস্তান্তর করা যায়, এটাই হচ্ছে সুবিধা, মানে তোমাদের যে শেয়ারগুলো সহজে অন্য কাছে ট্রান্সফার করা যায়। একজন উৎপাদনকারীর মোট আয় 6,000 টাকা এবং মোট ব্যয় 5,800 টাকা, এক্ষেত্রে পরিবর্তনীয় ব্যয় 5,200 টাকা হলে নিম খাজনার পরিমাণ কত? নিম খাজনা বের করা একদম সোজা নিয়ম হচ্ছে মোট আয় যেটা আছে সেখান থেকে পরিবর্তনীয় ব্যয়টা জাস্ট বিয়োগ করতে হবে। তাহলে 6,000 থেকে 5,200 তুমি যদি বিয়োগ করো তাহলে উত্তর আসবে হচ্ছে এই 800। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নিট খাজনার সাথে যা যোগ করলে চুক্তিবদ্ধ খাজনা পাওয়া যায় তা হলো, দেখো, তো মূলধন নিয়োগ বাবদ সুদ, ইয়েস। মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, ইয়েস। প্রাপ্তিযোগ্য মজুরি, ইয়েস। তো তিনটা এখানে কারেক্ট, অপশন ঘ হচ্ছে এখানে সঠিক উত্তর। ডেভিড রিকার্ডো কত সালে খাজনা সম্পর্কে মত প্রকাশ করেন? ডেভিড রিকার্ডো 1817 সালে খাজনা সম্পর্কিত মত প্রকাশ করেন এবং রিকার্ডোর খাজনা তত্ত্ব হচ্ছে সবচেয়ে মানে আলোচিত খাজনা তত্ত্ব। এক্স দেশের মোট দেশজ উৎপাদন $10 বিলিয়ন, আমদানি $7 বিলিয়ন এবং রপ্তানি হচ্ছে $9 বিলিয়ন। এখন বলতেছে এক্স দেশের মোট জাতীয় উৎপাদন কত? তো এখন দেখো এখানে কি হবে, তার দেশের অভ্যন্তরে হচ্ছে কি জিডিপি হচ্ছে 10, ঠিক আছে, জিডিপি হচ্ছে 10 বিলিয়ন, আর এখানে তার এক্সপোর্ট হচ্ছে 9 বিলিয়ন এবং ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট কত? ইম্পোর্ট দাঁড়াচ্ছে তার 7 বিলিয়ন। তো এখন আমরা এখানে মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি আমরা কিভাবে বের করি? তো জিএনপির ফর্মুলা হচ্ছে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি, তারপর তার সাথে যোগ হবে এক্স মাইনাস এম, অর্থাৎ এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা বাদ দিব। তো এখানে আয়না দিয়ে আমরা এম হিসেবে অর্থনীতিতে প্রকাশ করি। তো জিডিপি এখানে হচ্ছে 10 কোটি প্লাস এক্সপোর্ট হচ্ছে 9 এবং ইম্পোর্ট হচ্ছে 7। ওকে, তো 10 প্লাস 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 2, তো 12 কোটি, অর্থাৎ হচ্ছে এক্স দেশের মোট জাতীয় উৎপাদন হচ্ছে 12 কোটি। ওকে, তো গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 26 নম্বরে বলছে কেইন্সের মতে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটি সত্য? তো এই যে কেইন্স একজন অর্থনীতিবিদ, তিনি আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে দেখিয়েছেন যে এখানে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বা বৈদেশিক আয়ের সুযোগ নাই, তার মানে এটা সহজে বাদ যাচ্ছে। তো বাকি থাকছে y = c + i + g, অর্থাৎ কনজাম্পশন কস্ট বা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটা, এখানে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং আরেকটা হচ্ছে শুধু ভোগ ব্যয়। তো কেইন্স এখানে অর্থনীতির শাখা হিসেবে তিনটাকে দেখিয়েছেন, সেটা হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়। তো তিনি যে তিনটা শাখাকে দেখিয়েছেন তার মানে এখানে তিনটাকে নিতে হবে। তো যেই অর্থনীতি হচ্ছে 2 শাখা বিশিষ্ট বা 1 শাখা বিশিষ্ট, সেগুলোর ক্ষেত্রে খ এবং গ কারেক্ট, বাট হচ্ছে কেইন্স দেখিয়েছেন 3 শাখা বিশিষ্ট বা 3 খাত বিশিষ্ট অর্থনীতি, সেক্ষেত্রে ক এখানে সঠিক উত্তর। মূলধনী ব্যয়ের অন্তর্ভুক্ত হলো জননিরাপত্তা, গবেষণা, বাদ ও বন্দর নির্মাণ। মূলধনী ব্যয় হচ্ছে মূলধন উৎপাদন করার জন্য ব্যয়। তো জননিরাপত্তার জন্য কি মূলধন তোমার প্রডিউস করে? জননিরাপত্তা কোনটা? ধরো যে পুলিশ বাহিনীতে ব্যয় করা জননিরাপত্তা, বা হচ্ছে যে বিধবা ভাতা দেওয়া, এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা বা জননিরাপত্তার মধ্যে আসে। তো এইগুলা কি কোনো মূলধন প্রডিউস করে? করে না। তো কিন্তু তুমি যদি গবেষণা খাতে ইনভেস্ট করো সেগুলো থেকে তুমি একটা আউটকাম পাবা, এখানে তোমার মূলধন তৈরি হবে। তুমি যদি বাদ বা বন্দর নির্মাণ করো সেগুলো থেকে তুমি একটা আউটকাম পাবা, তোমার মূলধন নির্মাণ হবে। তার মানে উত্তর হচ্ছে এই পরের দুইটা, মানে হচ্ছে অপশন খ এখানে কারেক্ট আনসার। MS = DD + CU + TD, এই সমীকরণে TD দ্বারা কি প্রকাশ পায়? MS হচ্ছে সাপ্লাই অফ মানি, অর্থাৎ মুদ্রার সাপ্লাই বা যোগান, DD ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ চাহিদা আমানত, CU কারেন্সি হেল্ড বাই পিপল, অর্থাৎ জনগণের হাতে মুদ্রা, এবং TD হচ্ছে টাইম ডিপোজিট, অর্থাৎ স্থায়ী আমানত যেটা আছে সেটা। তো এখানে স্থায়ী আমানতকে মেয়াদি আমানতও বলা হয়, মানে স্থায়ী এবং মেয়াদি একই বিষয়। তো এখানে অপশনে দেখি আমরা কি কি আছে, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত, চাহিদা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, জনগণের হাতে মুদ্রা হচ্ছে CU কারেন্সি হেল্ড বাই পিপল, মেয়াদি আমানত হচ্ছে TD, এবং অন্যান্য আর্থিক সম্পদ তো এখানে আলোচনায় আসবে না। তো মেয়াদি আমানত হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। M = 1000, V = 10, T = 50 হলে P সমান কত? তো আমরা সহজে কি জানি, PT = MV, তাহলে এখানে আমাদের P বের করতে হবে। তাহলে P = MV/T, খুবই সহজ তো এগুলো, তাই না? তো M এর ভ্যালু হচ্ছে 1000 এবং V এর ভ্যালু হচ্ছে 10 এবং T এর ভ্যালু হচ্ছে 50। তো 50 কে 1000 দিয়ে ভাগ করলে জানি আমরা 20 হয়, 20 এর সাথে 10 গুণ করলে হয় 200। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে P বা দাম স্তর, সেটা হচ্ছে কত? 200। 30 নম্বর কোশ্চেন, মানে এই সেটের লাস্ট কোশ্চেন, পরের সেটে চলে যাব। অর্থনৈতিক মন্দার সময় ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কি করে? ঋণপত্র ক্রয় করে, নগদ জমার হার কমিয়ে দেয়,
ব্যাংক হার ও সুদের হার বৃদ্ধি করে, ব্যাংক হার এবং সুদের হার কখনো বৃদ্ধি করে অর্থনৈতিক মন্দার সময় তুমি ঋণ নিয়ন্ত্রণ করতে পারবা না, অন্য সময় পারবা। তো বাকি দুইটা হচ্ছে এখানে অর্থনৈতিক মন্দার সাথে যায়, 1 এবং 2 আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে আমরা চলে যাই সেট 2 তে। তো দেখলা কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন হয়, সবগুলো চ্যাপ্টার, মানে অর্থনীতি ফার্স্ট পেপারে যে 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারে কানেক্ট করে। দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়? ধনতান্ত্রিক, নির্দেশমূলক, ইসলামী নাকি মিশ্র? স্বয়ংক্রিয় মানে কি? স্বয়ংক্রিয় মানে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হওয়া। তো সমাজতন্ত্রে তো এই সুযোগই নাই, মানে ক্রেতা সমাজতন্ত্র বা নির্দেশমূলক ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি। ইসলামীতেও আনলিমিটেড স্কোপ নাই, মিশ্রতে দুইটাকে কানেক্ট করে, বাট ধনতান্ত্রিকে একচেটিয়াভাবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা উপস্থিত। ঠিক আছে, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির সুযোগ রাখা হয়। অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে নিচের কোনটি? সসীম অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা, নির্বাচন সমস্যা নাকি সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা? সঠিক উত্তর হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। অসীম অভাব হলে এটা কারেক্ট হতো, বাট এখানে লেখা সসীম অভাব, এটা হবে না। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মূলত অর্থনৈতিক সমস্যা তৈরি হয়, অসীম অভাব সম্পদের দুষ্প্রাপ্যতা, বাট এখানে সসীম লিখছে, মানে এটা ভুল আছে। পিপিসি এর পূর্ণরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ড, প্রোডাকশন প্রমোশন কার্ড, প্রোডাকশন প্রবাবিলিটি কার্ড, প্রোডাকশন প্রসপারিটি কার্ড। প্রোডাকশন পসিবিলিটি কার্ড, ঠিক আছে। পিপিসি লেখা, ওই যে প্রথম দিকে এমসিকিউ দেখিয়েছি তোমাদেরকে, পিপিসি লেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ড। জনাব রহমানের দেশের অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, ব্যক্তি উৎপাদক ও ভোক্তা হিসেবে স্বাধীন, কিন্তু জনাব ডেভিডের দেশের অর্থনীতি পরিচালিত হয় কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে। তাহলে এখানে সরকারের হস্তক্ষেপ নেই মানে এটা ধনতান্ত্রিক, আর কেন্দ্রীয় পরিকল্পনা আছে মানে এটা সমাজতান্ত্রিক। ঠিক আছে, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। উদ্দীপক অনুযায়ী জনাব রহমানের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? তো বললাম এই যে ধনতান্ত্রিক, জনাব রহমানের দেশে হচ্ছে ধনতান্ত্রিক। উদ্দীপক অনুযায়ী জনাব ডেভিডের দেশের অর্থনীতির জন্য প্রযোজ্য। জনাব ডেভিডের কি আছে? জনাব ডেভিডের হচ্ছে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা ডেভিডের দেশে আছে। ওকে, তো দেশের জন্য প্রযোজ্য হবে কোনগুলো? প্রযোজ্য হবে শ্রেণী বৈষম্যহীন সমাজ, ইয়েস, সমাজতন্ত্রে এটা প্রযোজ্য। গণতান্ত্রিক অর্থব্যবস্থা, গণতন্ত্রে কোনো বালাই সমাজতন্ত্রে নাই, তার মানে এটা ভুল। সুষম উন্নয়ন মানে সবার জন্য পরিমিত উন্নয়ন, এটা কারেক্ট। তাহলে 1 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশন খ কারেক্ট। খটা উপরে হবে, ঘটা নিচে হবে, একটু এলোমেলো করে লেখা আছে। উদ্দীপকটি পড়ো এবং 6 ও 7 নম্বরের উত্তর দাও। একটা সমীকরণ দেওয়া, এক্স দ্রব্যের যোগান সমীকরণ, কিউ অফ এস ইজ ইকুয়াল টু -2 + 2p। উদ্দীপক অনুযায়ী কি দামে দ্রব্যটি বিক্রির পরিমাণ শূন্য হবে? সমীকরণটা আমরা লিখি, কিউ অফ এস ইজ ইকুয়াল টু -2 + 2p। আচ্ছা, তো কি দামে দ্রব্যটির বিক্রি পরিমাণ শূন্য হবে? তো আমি যদি 0 টাকা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো, -2 + 2 ইন্টু p এর মান হচ্ছে 0, তাহলে -2 প্লাস এটা গুণ করলে 0 অর্থাৎ -2। তার মানে যদি আমি 0 টাকায় সেল করি তাহলে -2 হবে, শূন্য হচ্ছে না, তার মানে এটা আমাদের এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নিতে পারতেছি না। তো পরের অপশনটা দেখি, 1 যদি আমরা অ্যাপ্লাই করি, -2 + 2 ইন্টু p এর মান হচ্ছে 1, তো -2 প্লাস 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, প্লাসে মাইনাসে এখানে 0 হয়ে যাচ্ছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে দ্রব্যের দাম যদি 1 টাকা হয় তাহলে বিক্রির পরিমাণ শূন্য হবে। তো দেখো আমি কিন্তু দেখেই বুঝতে পারছি যে এখানে 1 দিয়ে উত্তর চলে আসবে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু অ্যাপ্লাই করে দেখাইলাম। তোমরা যারা বুঝো না তোমরা প্রত্যেকটা অপশন অ্যাপ্লাই করবা, আর যারা বুঝো তারা সহজেই উত্তর পিক করতে পারবা। আচ্ছা, তো 7 নম্বরে আমরা যাই, উদ্দীপক অনুযায়ী অঙ্কিত রেখার আকৃতি কেমন হবে? তো দেখো এইখানে তুমি হচ্ছে দাম যত বৃদ্ধি করবা বিক্রি পরিমাণ তত ধীরে ধীরে বাড়বে। দাম হচ্ছে 2 টাকা, 3 টাকা, 4 টাকা যত বৃদ্ধি করবা এখানে দেখবা ভ্যালুটা তত বাড়তেছে। তুমি এখানে 2 দাও, 2 দুগুণে তাহলে 4 হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার 4 এখানে দিলে হচ্ছে আগের ম্যাথটা বুঝতে পারবে না, এটা হচ্ছে আমি পরেরটা যে দেখাচ্ছি, কিউ অফ এস ইজ ইকুয়াল টু কি ছিল, -2 + 2p, -2 + 2p। তো তুমি দেখো এখানে 2 টাকা দাও, -2 শুধু এখানে -2 + 2 ইন্টু p এর মান তুমি 2 দাও, তাহলে -2 + 4, তাহলে উত্তর হবে হচ্ছে 2। তারপর তুমি যদি 3 টাকা দাও তাহলে -2 + 2 ইন্টু 3, তাহলে কি হবে -2 + 6, অর্থাৎ এখানে থাকে 4, তাহলে যে 2 4 6 এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তার মানে অঙ্কিত রেখার আকৃতি কেমন হবে? ভূমিঅক্ষের সমান্তরাল, বাড়তে থাকলে সমান্তরাল হয় না। লম্বক্ষের সমান্তরাল, লম্বক্ষের সমান্তরাল কি হয় বাড়তে থাকলে? না। ডান দিকের নিম্নগামী নাকি ঊর্ধ্বগামী? যদি এমন 2 4 6 এভাবে বাড়তে থাকে তাহলে যে কোনো রেখার আকৃতি হয় ঠিক এমন, অর্থাৎ ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। 8 নম্বর কোশ্চেনে বলছে চাহিদা বিধি কার্যকর হবে যখন, চাহিদা বিধি কখন কার্যকর হয়? দাম স্থির থাকবে, চাহিদা বিধি, চাহিদা কিসের সাথে সম্পর্কিত? দামের সাথে সম্পর্কিত। দাম পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয়, অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদা যতটুকু পরিবর্তন হয় সেটা চাহিদা বিধি। তার মানে দাম স্থির থাকলে হবে না, আয় স্থির থাকবে, অভ্যাস স্থির থাকবে। ইয়েস, ভোক্তার আয়, রুচি, অভ্যাস এইগুলা সাধারণত চাহিদা বিধির সাথে, মানে চাহিদা বিধির সময় স্থির থাকে। আয়, রুচি, অভ্যাস, বাট দাম না, দামের পরিবর্তন হয় বলে চাহিদা বিধি আছে। তার মানে এখানে 2 ও 3 কারেক্ট আনসার। আগে খ পরে গ হয়েছে, এগুলো তোমরা একটু বুঝে নিতে পারবে। প্রাথমিক ভারসাম্য অর্জনের পরে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তর হলে, প্রাথমিক ভারসাম্য, তাহলে দেখো আমি দেখাই তোমাদেরকে বিষয়টা বোঝাই। তো এটা ধরো যে এখানে এটা হচ্ছে ডিমান্ড আর এটা হচ্ছে সাপ্লাই, দুইটা রেখা, এবং এখানে কি হলো, এখানে প্রাথমিক ভারসাম্য অর্জিত হলো এই জায়গাটাতে, এটা হচ্ছে ই রেখা। তারপর বলছে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হলে, আমি দেখাই চাহিদা রেখা বাম দিকে চলে গেলে কি হবে, এটা হচ্ছে ডিমান্ড, ডিমান্ড রেখা বাঁ দিকে মানে এই দিকে চলে আসলে, তার মানে ডিমান্ড রেখা এখানে চলে আসছে। তার মানে এখন কি হলো দেখো তো, যদি এইখানে এমন হয় তো আমি হচ্ছে দেখাই যে এখন রেখাটা কি হচ্ছে, এখন রেখাটা এই যে এমন হচ্ছে, অর্থাৎ এইদিকে তো দাম, এইদিকে তো দামটা দেখো একটু কমে গেছে, অর্থাৎ দাম হ্রাস পাবে, অর্থাৎ ডিমান্ড যদি বাঁ দিকে চলে আসে দাম হ্রাস পাবে।
ঠিক আছে? তো কোনো পণ্যের যদি দাম হ্রাস পায় তাহলে সাপ্লাই কি হয়? সাপ্লাই কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? যোগান কি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? নিশ্চয়ই হ্রাস পায়। তার মানে তখন কি হবে? এই যে সাপ্লাই এও হ্রাস পাবে, অর্থাৎ সে যাবে কোন দিক থেকে? সে যাবে এই যে হ্রাস পেয়ে নিচের দিক থেকে, অর্থাৎ এও তখন কমে যাবে। ঠিক আছে? অর্থাৎ এই যে এক্স্যাক্টলি এটা মিলতেছে না, বাট এটা এই বরাবরই হবে। ঠিক আছে? এই যে এই বরাবর হবে, এই বরাবর। অর্থাৎ তখন এই যে ডি রেখা, এই ডি রেখাটাও ডান দিকে চলে যাবে। তার মানে দেখো এই যে ডি রেখা আগে যেখানে ছিল তার যে অবস্থান সেখান থেকে সরে যাবে, অর্থাৎ যোগান রেখা বাম দিকে চলে যাবে। যোগান রেখা দেখো কোথায় গেছে? আগে ভারসাম্য বিন্দু থেকে এই দিক গেছে, তার মানে কি সেটা ডান দিকে গেছে না ডান দিকে যাবে? তাহলে বাঁ দিকে না, ডান দিকে যাবে। এটা কারেক্ট, ভারসাম্য দাম বৃদ্ধি পায়। আচ্ছা, অর্থাৎ এখানে যেহেতু তোমার যোগানটা চাহিদাটা কমে গেছে, তার মানে হচ্ছে তোমার ভারসাম্য দাম বৃদ্ধি পায় না, এখানে মূলত হ্রাস পায় হবে, একটু ভুল লেখা হচ্ছে। তো 2 এবং 3 এভাবে কারেক্ট। ঠিক আছে, একটু এখানে টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, লবণ কোন ধরনের দ্রব্য? স্বাভাবিক, ভেবলেন, গিফেন নাকি নিত্য প্রয়োজনীয়? স্বাভাবিক মানে চাল ডাল এগুলা, ভেবলেন মানে যেগুলো তোমার সমাজে একটু ইয়াটা করে, মানে তোমার মর্যাদা বৃদ্ধি করে, গিফেন হচ্ছে যেগুলো অবশ্যই প্রয়োজন জীবনের জন্য, আর একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। ঠিক আছে, তো এটা হচ্ছে লবণ হচ্ছে গিফেন দ্রব্য, মাস্ট বি গিফেন, মানে যেগুলা তুমি চাইলেও ওদের চাহিদা কমাইতে পারো না। ঠিক আছে, যেমন ধরো যে তোমার যদি দাম লবণের অনেক বৃদ্ধি পায়, তারপরে তুমি লবণের যে চাহিদা এটা কোনোভাবেই কি হবে না, হ্রাস বৃদ্ধি পাবে না। আবার যদি লবণের দাম একদম কমে যায় তাহলে তুমি বেশি লবণ খাওয়া শুরু করবে না। এগুলোকে বলে গিফেন দ্রব্য। উৎপাদনের কৃত্রিম উপকরণ কোনটি? ভূমি, সংগঠন, মূলধন নাকি শ্রম? আচ্ছা, ভূমি প্রাকৃতিক, শ্রম এটাও মানুষের দেহ থেকে আসে, এটাও প্রাকৃতিক, সংগঠন মানুষের দ্বারা হয়, এটাও প্রাকৃতিক, বাট মূলধন মানুষের উপার্জিত, কৃত্রিমভাবে এটা তৈরি করা হয়, এটা হচ্ছে কারেক্ট। আকৃতির দিক থেকে কোনটি ব্যতিক্রম? টিপিসি, টিসি, টিভিসি নাকি এসি? তো দেখো টিপিসি অর্থাৎ এটা টিসি রেখায় মূলত, টিসি রেখা, টিভিসি রেখা, এসি রেখা, এই চারটার মধ্যে পার্থক্য করতে দেখো। তো এখানে এখানে হচ্ছে তোমার টিপিসি হবে না, এটা হবে মূলত টিএফসি। এখানে একটু টাইপিং ভুল হয়েছে, টাইপিং ভুলগুলো একটু আমি জাস্ট ঠিক করে দিচ্ছি, একটু খেয়াল রাখো, বুঝছো? কারণ এই যে এখন তো সবগুলো ক্লাস হচ্ছে প্রচুর পরিমাণে টাইপিং করতে হয়, টাইপার যিনি তিনি মাঝে মাঝে কিছু কারেকশনে ঝামেলা করে ফেলেন। আচ্ছা, টোটাল ফিক্সড কস্ট, টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট, এসি। আচ্ছা দেখো, তো এইগুলো দেখবা টোটাল কস্ট রেখাটা কেমন হয়? টোটাল কস্ট রেখাটা দেখবা এমন হয়, এটা হচ্ছে টোটাল কস্ট রেখা। তারপর ধরো টোটাল ভেরিয়েবল কস্ট দেখবা এমন হয়, ঠিক এভাবে যায়, এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তারপর দেখবা হচ্ছে কি এসি, এভারেজ কস্ট, এসি রেখা দেখবা এভাবে যায়, ঠিক আছে, এটা হচ্ছে এসি রেখা। আরটা থাকছে টোটাল ফিক্সড কস্ট দেখবা এভাবে যায়, টোটাল ফিক্সড কস্ট। তো দেখো বাকি যে তিনটা আছে সেটা সবগুলোই কম বেশি হয়, ঠিক আছে, মানে এটা কখনো হ্রাস পায় বৃদ্ধি পায়, বা টোটাল ফিক্সড কস্ট এটা কখনো হ্রাসও পায় না কখনো বৃদ্ধিও পায় না। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, অপশন ক কারেক্ট আনসার। একটা চার্ট দেওয়া আছে উদ্দীপকের গড় উৎপাদন কত। তো দেখো তুমি জাস্ট মোট উৎপাদনকে এটা দিয়ে ভাগ করে দাও। তো 20 কে 1 দিয়ে ভাগ করলে 20, 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, 60 কে 3 দিয়ে ভাগ করলে 20, 80 কে 4 দিয়ে ভাগ করলে 20। তার মানে আমাদের গড় উৎপাদন হচ্ছে 20। ঠিক আছে, সহজ এটা। উদ্দীপক অনুযায়ী মোট উৎপাদন বৃদ্ধির হার, এইখানে মোট উৎপাদন বৃদ্ধির হারটা কেমন দেখো তো, 20, 40, 60, 80 এভাবে যখন বৃদ্ধি পায় সেটা সমানুপাতিক বলা হয় না, সেটা হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। কোন বাজারে বিক্রেতার সংখ্যা একজন? বিক্রেতা শব্দের অর্থ কি? অর্থনীতি বিক্রেতা বলতে আমরা বুঝি হচ্ছে পলি, আর একজন হচ্ছে কি মনো, তাই না? তার মানে মনোপলি মার্কেটে বিক্রেতার সংখ্যা একজন। অপশনে ছিল মনোপলি, অলিগোপলি, মনোপসনি এবং ডুওপলি। তো এখানে হচ্ছে মনোপলি, ঠিক আছে, মনোপলি বাজারে মূলত হচ্ছে একজন মাত্র বিক্রেতা থাকেন, আর মনোপসনি বাজারে কি হয়, একজন ক্রেতা থাকেন শুধুমাত্র। আচ্ছা, স্বর্ণের বাজার কোন ধরনের বাজার? স্থানীয়, আন্তর্জাতিক, স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন? তো স্বর্ণের বাজার হচ্ছে আন্তর্জাতিক বাজার, এটা বুঝতে পারছো যেহেতু এটা অপচনশীল দীর্ঘমেয়াদী একটা পণ্য। উন্মুক্ত অর্থনীতিতে সামষ্টিক আয়ের সমীকরণ কোনটি? উন্মুক্ত অর্থনীতি বলতে আমরা বুঝি যে এই অর্থনীতিতে দেশের বাজার তো অবশ্যই, বিদেশের বাজারের আয়ও অন্তর্ভুক্ত হয়, মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে হিসাবটা সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো এক্সপোর্ট ইম্পোর্ট যেখানে আছে সেইখানে সেটাই আমরা মূলত কাউন্ট করবো। সিআই এটা হয় না, বাইরে কিছু নয়, সিআইজি হয় না, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো দুইটাই এখানে সেম অপশন এসেছে, এখানে হচ্ছে এটা সেম দিলে হবে না, একটা অপশন একটু ডিফারেন্ট থাকতে হবে। এখানে আমি মাইনাস ধরে নিচ্ছি চিহ্নটা, তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। তো টাইপারের কিছু সামান্য মিস্টেক আছে, সেগুলো আমি কারেকশন করে দিচ্ছি, বুঝছো? তো এখন এই যে প্রচুর পরিমাণে ক্লাস যাচ্ছে, ফ্রি ক্লাস, এত টাইপিং করার ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ভুল হয়, বাট আমি ট্রাবল শুট করে দিচ্ছি, এগুলো খেয়াল রাখো। ওকে, কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়? তার মানে ওই যে দেশের বাইরে থেকে যে আয়টা সেটা অন্তর্ভুক্ত হয়। জিএনপি, এনএনপি, জিডিপি নাকি এনএনআই? জিডিপি শুধু দেশের অভ্যন্তরে, নিট ন্যাশনাল ইনকাম এবং তোমার হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাকশন, এইগুলো হচ্ছে তোমার এর মধ্য থেকে অবচয় ব্যয়টা সবকিছু বাদ দেওয়ার পর পাওয়া যায় মূলত, বাট গ্রস ভাবে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত থাকে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপিতে। আচ্ছা, ওকে, এবার একটা চিত্র দেওয়া আছে, উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি? দেখো ভারসাম্যের শর্ত কি, তোমার হচ্ছে এমআর রেখা এমসি রেখা সমান হবে, এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে এমসি রেখা। তো কোথায় সমান হচ্ছে? এই যে এই বিন্দুতে সমান হচ্ছে, এবং এমআর রেখা এবং হচ্ছে তোমার এমসি রেখা এমআর কে নিজ দিক থেকে সেট করে উপরে গমন করবে। দেখো এই বিন্দুতেই নিজ দিক থেকে সেট করে এমসি এমআর এর উপরে গমন করেছে, তার মানে এই যে ডি, এই ডি হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু। এগুলো তো নিশ্চয়ই পারো, আমরা বাজারের ভারসাম্যের শর্ত দিয়ে এগুলো আনসার করে ফেলতে পারি। উদ্দীপকে এসি রেখার অবস্থান দ্বারা কি বোঝাচ্ছে?
দ্বারা কি প্রকাশ পায়? এসি রেখার অবস্থান কোথায়? এই যে এসি রেখার অবস্থান হচ্ছে এইখানে। তো এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে দেখো তো, পি বড় এসি ছোট, দেখো তো পি কোথায়? পি হচ্ছে মূলত এ আর কে বোঝানো হয়। আচ্ছা, তো এই বিন্দুতে পি এবং এসি এই দুইটা কি কোনটা ছোট বড়? না, দুইটা সমান হচ্ছে এই বিন্দুতে এসে। তার মানে এটা সমান হলে হতো, বাট এই বড় ছোট এটা হয় না, তার মানে এটা ভুল। পি ইজ ইকুয়াল টু এসি, ইয়েস, ওইখানে দেখো পি এবং এসি গিয়ে সমান হয়েছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কারেক্ট। ওকে, বাট বাকিগুলো আমাদের তাহলে দেখারই দরকার নাই। জিরো তো জিরো ডেফিনেটলি না, কারণ দেখো এখানে একটা ভ্যালু আছে নিশ্চয়ই, আমি এখানে 10 20 যাই ধরে একটা ভ্যালু থাকে, জিরো কখনো হইতে পারে না। বাট পি বড় এসি ছোট এটাও হইতে পারে না, কারণ এখানে সমান হয়েছে দুইটাই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন খ, এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। অংশীদারি কারবারে ব্যাংকিং অংশীদারিত্বের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? অংশীদারি কারবারে ব্যাংকিং অংশীদারিত্বের ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন? 2, 7, 10 নাকি 20? ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে 10, ঠিক আছে, ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন 10 জন হতে হবে। এক্স, ওয়াই ও জেড মিলে একটি মৎস্য খামার প্রতিষ্ঠা করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে তারা খামারটি গড়ে তুলেছে। তারা নিজেদের মূলধনের অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে নেয়। উদ্দীপক অনুযায়ী সংগঠনটি কোন ধরনের? প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, অংশীদারি কারবার নাকি সমবায় কারবার? আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো যেহেতু মাত্র 3 জন, তো এটা হচ্ছে একটা অংশীদারি কারবার, ঠিক আছে, এটা হচ্ছে অংশীদারি কারবার। আর সমবায় হইতে গেলে সমবায় আইনের অধীনে হতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। ওইখানেও 3 জন হলে হতো সমবায়ের ক্ষেত্রে, বাট সমবায় আইনের অধীনে আসতে হবে, নাহলে হবে না। আবার প্রাইভেট পাবলিকের তো কোনো শর্ত এটা ফিল আপ করে না। উদ্দীপকে উল্লিখিত কারবারের অসুবিধা হলো, মানে এই অংশীদারি কারবারের অসুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, স্থায়িত্ব কম, শ্রম বিভাগ। অসুবিধা হচ্ছে এখানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় যেহেতু মাত্র 3 জন। আচ্ছা, স্থায়িত্ব কম, ইয়েস, অংশীদারি খুবই ছোট কারবার। শ্রম বিভাগ থাকে, এটা কোনো অসুবিধা না। তো 1 এবং 2 হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তো নন গ্রুপ তাহলে এটা বাদ, নন গভর্নমেন্ট অফিস হলে বাদ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইয়েস, নন গভর্নমেন্ট অফিসার বাদ। তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেটা থাকবে সেটা সঠিক উত্তর। জনাব রহমান প্রতি মাসে 50,000 টাকা বেতন পান, 15,000 টাকা বাড়ি ভাড়া পান এবং 2,000 টাকা যাতায়াত ভাতা পান। আগামী অর্থ বছরে তার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উদ্দীপক অনুযায়ী জনাব রহমানের আর্থিক মজুরি পরিমাণ কত? আর্থিক মজুরি হচ্ছে তার যে মজুরিটা দেওয়া হয়, মানে যে মূল স্যালারিটা দেওয়া হয়, বেসিক স্যালারি, তার সাথে অতিরিক্ত সুবিধাগুলো যোগ করতে হয়। তো 50-এর সাথে 15 যোগ করলে 65 এবং 2,000 হচ্ছে 67,000। এই 67,000 হচ্ছে তার প্রকৃত মজুরি, মানে অন্যান্য সুবিধাগুলো যোগ করা হয়। আচ্ছা, উদ্দীপক অনুযায়ী জনাব রহমানের আগামী বছর বেতন বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি, মানে ধরো যে সে এখন 67,000 টাকা পাচ্ছে, ঠিক আছে, 67,000 সে পাচ্ছে, পরের বছর ধরো 75,000 হলো, হ্যাঁ, তো এখন ধরো একই সাথে পণ্যের দাম, দেশে যে দাম সেটা অনেক বৃদ্ধি পেয়ে গেল, তাহলে তার প্রকৃত মজুরিটা কি বাড়লো না? সে একই পরিমাণে সর্বকর্ম কিনতে পারবে। অর্থাৎ স্যালারি বাড়ার পর যদি দাম স্তর না বৃদ্ধি পায় অথবা তার বৃদ্ধির চেয়ে কম অনুপাতে বৃদ্ধি পায়, তার স্যালারি বৃদ্ধির চেয়ে কম অনুপাতে বৃদ্ধি পায়, তখনই তার প্রকৃত মজুরি বাড়বে। তাহলে দাম স্তর একই হারে যদি বৃদ্ধি পায় তাহলে হবে না, দাম স্তর স্থির থাকলে হবে, দাম স্তর যদি একটু কম হারে বৃদ্ধি পায় স্যালারি বৃদ্ধির চেয়ে তাহলে হবে। তাহলে 2 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। প্রত্যেকবার গটা একটু সামনে চলে গিয়েছে, এর জন্য আন্তরিকভাবে সরি। ভূমি ব্যবহারের দাম হিসেবে কি দিতে হয়? ভূমি ব্যবহারের জন্য খাজনা দিতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর মূলধন ব্যবহারের জন্য মূলত সুদ দিতে হয়, অর্থ ব্যবহারের জন্য মুনাফা, আর মজুরি হচ্ছে শ্রম ব্যবহারের জন্য। অর্থনৈতিক খাজনার সাথে নিচের কোনটি সম্পর্কিত? নিম খাজনা, নিট খাজনা, আধুনিক খাজনা নাকি মোট খাজনা? অর্থনৈতিক খাজনা আরেক নাম হচ্ছে নিট খাজনা, নিট অর্থনৈতিক খাজনা, এইভাবে মনে রাখবা, এক লাইনে মনে রাখবা। সঠিক উত্তর অপশন খ। সেকেন্ড লাস্ট কোশ্চেন, 2 টাকার নোট কোন ধরনের মুদ্রা? সসীম বিহিত, প্রায় মুদ্রা, অসীম মুদ্রা নাকি নির্দিষ্ট মুদ্রা? যেই টাকা দিয়ে আনলিমিটেড লেনদেন করা যায় না সেটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। 2 টাকার নোট দিয়ে আনলিমিটেড লেনদেন করা যায় না, এটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। সকল ধাতব মুদ্রা এবং 1 টাকা, 2 টাকা, 5 টাকা কাগজের নোট এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা, আর এগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা, যেমন 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলো। আচ্ছা, তারপর দৃশ্যমান অবকাঠামো ছাড়াই নিচের কোনটি সবসময় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে? দৃশ্যমান অবকাঠামো মানে কোনো স্ট্রাকচার বা কোনো বিল্ডিং কিছুই লাগে না, কোনটার জন্য? কেন্দ্রীয় ব্যাংক লাগে, বিশেষায়িত ব্যাংকের জন্য লাগে, মোবাইল ব্যাংক নাকি বাণিজ্যিক ব্যাংক? বাণিজ্যিক ব্যাংকের জন্য তো কোনো অবকাঠামো প্রয়োজন হয়, মোবাইল ব্যাংকিং এর জন্য কোনো বিল্ডিং, কোনো বাসা কিছু প্রয়োজন হয় না, তুমি মোবাইলের মাধ্যমে ট্রানজাকশনটা করতে পারবা, কোনো স্ট্রাকচারের প্রয়োজন নাই। সঠিক উত্তর হচ্ছে মোবাইল ব্যাংক। তো এগুলাই ছিল 2 সেটের সমাধান, খুবই গুরুত্বপূর্ণ, এমন টপিকগুলো থেকে কোশ্চেন আসবে, এগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো এই ধরনের টপিকগুলো থেকে। এই স্লাইডটা ডেফিনেটলি পাওয়া যাবে, তার জন্য ক্যাপশনে দেখো একটা প্রোমো দেওয়া আছে, এই প্রোমোটা জাস্ট কমেন্টে লিখো, তাহলেই হবে। ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।